আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিবিএন 24 এর নিয়মিত লাইভ অনুষ্ঠানে তারুণ্যতে। সাথে আছি আমি রুবায়েত তানজুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, প্রথমেই বলে রাখি, আপনারা যেখান থেকে লাইভ টিভি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন টেস্টবিডির প্রতিষ্ঠাতা সালমা নেহা আপু এবং জিবিডিএস এর ফাউন্ডার মোস্তাফিজুর রহমান ভাই। বিবিএন 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন বা কোনো মতামত জানতে পারেন কমেন্ট বক্সে। তাহলে আমরা আর দেরি না করেই প্রশ্নে চলে যাচ্ছি। প্রথমে যাচ্ছি টেস্টবিডির ফাউন্ডার সালমাপুর কাছে। সালমাপুর কাছে জানতে চাচ্ছি যে উদ্যোক্তার পথ চলার শুরুটা কিভাবে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপু আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সালমা নেহা, আমার উদ্যোগের নাম হচ্ছে টেস্টবিডি। আমি বেসিক্যালি উদ্যোক্তা জীবন শুরু করেছি 2016-এ। পড়াশোনার আমি বিবিএ কমপ্লিট করে বিয়ের পরে আগে থেকে ইচ্ছা ছিল আসলে যে আমি উদ্যোক্তা হব। উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা অনেক আগে থেকেই ছিল, কিন্তু পরিবার থেকে সাপোর্ট পাইনি, তাই আর আমার উদ্যোক্তা জীবন শুরু করা হয়নি। তো আমার 2016-এ বিয়ের পর আমার হাজবেন্ডের সহযোগিতায় তাকে যখন বললাম যে আমি আসলে এটা চাচ্ছি, আমি উদ্যোক্তা হতে চাই, আমি চাই আমার নিজের একটা পরিচয় হোক, আমার নিজের একটা উদ্যোগ হোক, সেখানে আমার পাশাপাশি যেন আমি আরো 2-4 জন মানুষকে একটু সাপোর্ট দিতে পারি। এই ধরনের কথা যখন আমি তাকে বললাম, সে বুঝতে পারলো, তো আমাকেও সে সাপোর্ট দিল। তো তারপরেই হচ্ছে আমি ক্লথিং আইটেম নিয়ে শুরু করেছিলাম। তো ক্লথিং আইটেম নিয়ে শুরু করার পরপরই আমি 2019 পর্যন্ত মোটামুটি ভালোভাবেই কন্টিনিউ করেছি। তারপরে আমি যখন বেবি কনসিভ করলাম, প্লাস হচ্ছে তখন আমি একটা জবেও ইন করেছি উদ্যোগের পাশাপাশি, কারণ ফ্যামিলি আসলে উদ্যোগ নেওয়াটাকে ভালোভাবে দেখছিল না। তারা সবাই চাচ্ছিল আমি যেন একটা স্মার্ট জবে যাই পড়াশোনা শেষ করে। তো সেজন্য পরিবারের প্রেশারেই আসলে এক কথা যে একটা জবে জয়েন করি। তো জব আর উদ্যোগ দুইটা পাশাপাশি চলছিল। এর মধ্যে আমি আমার ছেলে হলো। ছেলে হওয়ার পরে মনে হচ্ছে যে আমি আসলে খুব হিমশিম খেয়ে যাচ্ছি। তার সাথে সাথে আবার আমি একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই। শারীরিকভাবে অসুস্থতার জন্য পাশাপাশি চাকরি, একদম যে টাইম মেনটেন করে অফিসে যাওয়া আসা, বেবি ম্যানেজ করা, বাসায় আমার তো টুকটাক মেয়ে মানুষ জানেনি, সংসার ম্যানেজ করতে হয়। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যে একসময় আমার আমার ধারা আর হচ্ছে না। তো 2019-এ এসে আমি মোটামুটি হতাশ যে আমাকে দিয়ে আসলে মনে হয় উদ্যোক্তা জীবনটা কন্টিনিউ করা যাবে না, কারণ আমি না পারছি অফিস সামলাতে, না পারছি সংসার সামলাতে, না পারছি বেবিকে ঠিক মতো টেক কেয়ার করতে। তো সেই সময় এসে মোটামুটি বন্ধ হয়ে যায় একদম রানিং বিজনেস। তখন আমার অসুস্থতার জন্য মেনলি আমার হাজবেন্ড বলে যে তুমি আসলে তোমার মন যেটা চাই এখন তুমি সেটা করো। তুমি যদি চাও চাকরি, দেন ওকে চাকরিটা তুমি কন্টিনিউ করো, বিজনেসটা অফ থাকুক, অথবা আমি একা একা যতদূর চালিয়ে নিতে পারি। আর তুমি যদি মনে করো যে তুমি উদ্যোক্তাই হবা, তাহলে তুমি এটাকেই ঠিক মতো কন্টিনিউ করো, তুমি জবটা সুইচ করো। তো তখন আসলে আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না, কারণ চারপাশ থেকে সেভাবে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না যে হ্যাঁ তুমি উদ্যোক্তা হও। তো আমি তখন নিজে থেকে মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপাতত তাহলে উদ্যোগটা অফ করে দিই, আমি দেখি। তো কিছুদিন অফিস কন্টিনিউ করার পরে আসলে আমার মনে হচ্ছিল যে আমি যেই কাজটা থেকে সরে আসছি, আমার আসলে সেই কাজটাই আমার মন চাই। আমি আসলে ড্রিম দেখি যে আমি ওই কাজটা নিয়ে কিছু একটা করব। অফিসেও আসলে সেভাবে আমি টিকতে পারছিলাম না যে আমি শুধু অফিসের মধ্যেই সীমাবদ্ধ থাকবো। তখন মনে হচ্ছে যে আমি তো সেই আবার টাইমের গালাকলি থেকে গেলাম। এই যে 9টা 5টা যাওয়ার সময়, সেই সময়টা তো আমার ছেলে আমার সাথে থাকছে না। আমি তো পারছি না, আমি আগে যেরকম ছিলাম সেরকমই আছি। তো তখন আবার নতুন করে 2019-এর ডিসেম্বরে এসে নতুন করে উদ্যোগ গ্রহণ করা। তো সেটাও শুরু হয়েছিল উইমেন এন্ড ই কমার্স ফোরামে, আমি জয়েন করেছি নভেম্বর মাসে। সেখানে রাজীব আহমেদ স্যারের অনুপ্রেরণায় আসলে বলতে গেলে প্রথমেই স্যারের দিক নির্দেশনার অনুপ্রেরণায় আমার মনে হয়েছিল যে আমি নতুন করে আবার উদ্যোগ শুরু করব। তবে তার আগে আমি অবশ্যই জেনে নিব, শিখে নিব। আগে যেটা আমার অফ হয়ে গিয়েছে সেটা অফ, আমি নতুন করে আবার এই লাইনে শুরু করব। তো তারপরে আবার এই যে 2019-এ উমেন এন্ড ই কমার্স ফোরামে আমি জয়েন হওয়ার পরে আবার নতুন করে শুরু করলাম। 2020-তে এসে আসলে জানুয়ারি থেকে আমার নতুন উদ্যোগ টেস্টবিডির যাত্রা।
তো স্যারের নির্দেশনায় আমি তখন ফুড আইটেম নিয়ে কাজ শুরু করি, ক্লদিং আইটেম থেকে। তো এখন আলহামদুলিল্লাহ খুব ভালোই চলছে। আমি ইউতে আছি গত নভেম্বর থেকে 1 বছর অলরেডি পার হয়ে গিয়েছে। আর আমার উদ্যোগের বয়স জানুয়ারি থেকে এখন পর্যন্ত চলছে। এই তো। ধন্যবাদ আপু, আর কিছু জানা থাকলে আমি পরে জানিয়ে দেবো। খুবই ভালো লাগলো আপু। এখন আমরা মোস্তাফিজ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। মোস্তাফিজ ভাই, আপনার কাছে ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। ব্যক্তিগত জীবন আর কি, ব্যক্তিগত জীবন তো নর্মাল একদম অ্যাজ ইউজুয়াল, স্টুডেন্ট, পড়াশোনা করতেছি গণবিশ্ববিদ্যালয় ভেটেরিনারি মেডিসিনে। পাশাপাশি সংগঠন করি গণবিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির। আর আম, আমাদের অ্যাক্সিলেন্ট বাংলাদেশে অ্যাম্বাসাডর হিসেবে কাজ করতেছি দীর্ঘদিন যাবত। আর পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করা হয়, রাইজিং বিডি, বণিক বার্তা, বা এই জাতীয় যেই পোর্টাল গুলা আছে। মাঝে মধ্যে বিভিন্ন বন্ধু আছে, ওরা বিভিন্ন পোর্টালে কাজ করে, ওদের হেল্প নিয়ে বিভিন্ন পোর্টালে লেখা পাঠাই, সেই ক্ষেত্রে অনেক জায়গায় পাবলিশ হয়। তাছাড়া বাইরে বলতে হেই প্রো ক্লাব আছে, ওই ক্লাবে মূলত আমাদের একটা উঠতি ক্লাব, অলরেডি প্রায় 1,78,000 প্লাস আমাদের ফলোয়ার আছে, প্রায় 1 কোটির উপরে ভিউয়ার্স আছে। তো এই ক্লাবে আমি মোটামুটি এখন থেকে ব্র্যান্ড ম্যানেজমেন্টের জন্য কাজ করতেছি, বাট ওইটা ওইভাবে জানানো হয় নাই। সব মিলায়া বলা চলে যে পাশাপাশি নিজের একটা উদ্যোগ নিয়ে কাজ করতেছি, সেটা আমার বাসায় একটা ডেইরি ফার্ম বা একটা ফার্মের জন্য অলরেডি কাজ করতেছি। আমার ফার্ম মোটামুটি কমপ্লিট, আর জাস্ট আমি আর কিছু কাজ করলে হয়তো বা কয়েক মাসের মধ্যে বা 1-1.5 মাসের মধ্যে আমি রান করতে পারবো। সব মিলে বলা চলে স্টুডেন্ট লাইফ আর সাংবাদিকতার যে সাইডটাতে মূলত নর্মালি অ্যাজ ইউজুয়াল কাজ করি, আর বিতর্ক, কর্পোরেট লাইফ, আর উদ্যোক্তা লাইফ, সব মিলে এই ব্যক্তিগত জীবন। হ্যাঁ, তাহলে অনেক কাজ করেন। আমরা এখন কি আপুর কাছে চলে যাচ্ছি। সালমা আপুর কাছে জানতে চাচ্ছি টেস্ট বিডি সম্পর্কে। জি আপু, টেস্ট বিডি আসলে আমার উদ্যোগের নাম। আর টেস্ট বিডির যাত্রা তো শুরু হয় আমি বলেছি 2020 নিয়ে। আর টেস্ট বিডিটা মূলত হচ্ছে ফুড আইটেম নিয়ে। আমি প্রথমে শুরু করেছিলাম আমার চাঁপাইনবাবগঞ্জ। আমি চাঁপাইনবাবগঞ্জের মিষ্টি নিয়ে প্রথমে শুরু করেছিলাম। সেখানকার আদি চমচম ছিল আমার প্রথম প্রোডাক্ট এবং ফোকাস প্রোডাক্ট। এখন বিটে এটা আমার সিগনেচার প্রোডাক্ট হিসেবে আছে। তো আমি যখন প্রথমে ফুড আইটেম নিয়ে শুরু করলাম, এটা আসলে স্যার বলেছিলেন যে আপু আপনি ওই ট্র্যাকটা বলে নতুন ট্র্যাকে আসেন। আপনার যেহেতু ওটা থেমে গিয়েছে, এখন আপনি একটা নতুন ট্র্যাকে বিজনেস শুরু করবেন। আর এখন আপনি ফুড নিয়ে শুরু করবেন। তো ফুডে আপনার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে অনেক ফুড আছে, আপনি খুঁজেন যে কোনটা ব্যতিক্রম কিছু। তখন আমার মনে হলো যে আমরা আসলে নর্মালি খুব মিষ্টি প্রিয়, আমাদের ফ্যামিলির সবাই। তো আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে সবসময় দেখা গেছে ঢাকায় আসার সময় মিষ্টি টিষ্টি নিয়ে আসা হয়, সবাই খুব পছন্দ করে। তখন আমার মনে হলো আমি কি তাহলে মিষ্টির দিকে যেতে পারি। স্যারকে বললাম স্যার আমি মিষ্টি আইটেম নিয়ে শুরু করবো। বলেছে ওকে ফাইন, আপনি আদি চমচম নিয়ে শুরু করেন, আদি চমচমের ইতিহাস ঐতিহ্য আগে জানেন। তারপরে আমি শুরু করলাম মিষ্টি সম্পর্কে জানা, চাঁপাইনবাবগঞ্জের সব রকম মিষ্টি সম্পর্কে একটু পড়াশোনা শুরু করলাম। সেখানে যে কারিগরদের সাথে কথা বলা, কারিগরদের সাথে দেখা, যে আসলে এটার ঐতিহ্যটাকে জানা। তারপর দেখলাম আদি চমচমটা হচ্ছে 150 বছরের পুরনো একটা ঐতিহ্যবাহী মিষ্টি, যেটা আসলে আমরা ঠিক মতো প্রচার এবং প্রসারের অভাবে হয়তোবা চাঁপাইনবাবগঞ্জের বাইরে আসছে না। তো আমার মনে হলো যে এটাকে আমি চাইলেই চাঁপাইনবাবগঞ্জ থেকে বের করে আমি ঢাকা সহ অন্যান্য আশেপাশের জেলাতে নিয়ে যেতে পারি। আর চাঁপাইনবাবগঞ্জের অন্যান্য স্থানীয় যে মিষ্টিগুলো আছে সেগুলোকে আমি ইজিলি সারা বাংলাদেশে আমি পাঠাতে পারি। তো আমার হাতে যেহেতু এই সোর্সটা আছে, আর সোর্সিংটা যেহেতু ইজি ছিল, আমার মনে হয়েছিল তাহলে আমি প্রথমে মিষ্টি নিয়ে শুরু করি। তো মিষ্টি নিয়ে যখন শুরু করলাম আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো রেসপন্স করলো। সেখানে আছে আপনাদের আদি চমচম, রসকদম, প্যারা মিষ্টি, ইলিশ পেটি মিষ্টি, বিভিন্ন রকমের নাড়ু, গুড়, এসব নিয়ে যখন সবাই ভালো রেসপন্স করলো তখন আসলো আমের সিজন। আমের সিজনে তখন সবাই বললো যে আপু আপনার মিষ্টি খেয়ে আমরা সবাই স্যাটিসফাইড, আপনি যেহেতু চাঁপাইনবাবগঞ্জ এখন আপনি আমাদেরকে আম দিবেন, আমার লিচু। তো তখন আবার আমি আম লিচু নিয়ে শুরু করলাম। আম লিচু নিয়ে শুরু করার পরে আম লিচু তো সবাই এত ভালো রেসপন্স করেছে যে আমার আম আসার আগেই 10,000 কেজি আম প্রি অর্ডার হয়েছিল উইতে। মানে সিজন আসার আগেই যখন স্যার ডিক্লেয়ার করেছিলেন যে সালমান হাফ এবার আম নিয়ে কাজ করবেন। তো আলহামদুলিল্লাহ আমার উইতে প্রায় 1,21,000 টাকার মতো লিচু বিক্রি করেছি। আর 10 লাখের প্রায় 11 লাখের কাছাকাছি আমার আম বিক্রি হয়েছে।
এখন উইতে আমার মোট সেল হচ্ছে 18 লাখ টাকা, সেটা হচ্ছে মিষ্টি, আম, লিচু এগুলো মিলে। তো রিসেন্ট আমি যেহেতু কিশোরগঞ্জের মেয়ে, ভিতরে একটা আসলে ছিল যে আমি চাঁপাইনবাবগঞ্জ তো শ্বশুর বাড়ি, সেদিকে আর কিছু নিয়ে কাজ করছি। কিশোরগঞ্জ থেকে যখন কোনো উদ্যোক্তা সেভাবে আসছে না বা আমি কাউকে পাচ্ছি না, তখন মনে হলো যেন আমি কিশোরগঞ্জটাকে কেন রিপ্রেজেন্ট করছি না। স্যারের সাথে কথা বলতে তখন আমি কিশোরগঞ্জের কি আছে, আমরা তো দেশি পণ্য নিয়ে যেহেতু জানাশোনা শুরু করেছি, পড়াশোনা শুরু করেছি, তখন আমি খুঁজে পেলাম, আসলে সেটা আমারও জানা ছিল না, যে কিশোরগঞ্জের ব্র্যান্ডিং পণ্য হচ্ছে অষ্টগ্রামের পনির। অষ্টগ্রামের পনিরটা আমাদের দেশের বাইরে রপ্তানি হয় এবং দেশেও অনেক জায়গায় যাচ্ছে, কিন্তু সেখানে অষ্টগ্রামের নামে হয়তো অনেকে চিনে না, জানে না। তখন আমার নতুন করে মাথায় আসলো যে আমি তাহলে এখন এটাকে নিয়ে ব্র্যান্ডিং করব, কিশোরগঞ্জকে রিপ্রেজেন্ট করব। আমার নামের সাথে, সালমা নেহার সাথে, টেস্ট বিডির সাথে চাঁপাইনবাবগঞ্জ এবং কিশোরগঞ্জ দুইটা জেলাকে আমি রিপ্রেজেন্ট করব। তো তারপরে শুরু করা হচ্ছে পনির নিয়ে কাজ, অষ্টগ্রামের পনির। আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে খুব ভালো চলছে, আপনাদের দোয়ায়, সবার সহযোগিতা এবং অবশ্যই আমার উই পরিবারের সাপোর্ট। ধন্যবাদ। ধন্যবাদ আপু আপনাকে। মোস্তাফিজ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি জিবিডিএস এর শুরু কিভাবে? জিবিডিএস বেসিক্যালি হচ্ছে স্টার্ট করি তখন আমি কুমিল্লা মেডিকেল কলেজে, আমার কুমিল্লা আর্মি মেডিকেল কলেজে আমার এক বড় ভাই থাকতো, তো ওনার কাছে গেছিলাম আর কি ঘুরতে। যাওয়ার পর আমার কাছে মনে হলো, একদিন রাত্রে হঠাৎ করে কেমন জানি একটু ফ্রাস্ট্রেশন লাগতেছিল, মনে হলো যে আমার কিছু একটা করা দরকার। এখন কি করব সেই জায়গা থেকে আসলে চিন্তা ভাবনা শুরু হয়। তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক বড় ভাই ছিল মুশফিক ভাই, মুশফিক ভাইকে কল দিলাম যে ভাই আমি এরকম একটা ক্লাব নিয়ে কাজ করতে চাচ্ছি, তো কিভাবে স্টার্ট করা যায়। তখন ভাইয়া বলল, আম, আগে তো আপনি নিজে একটু শিখেন। তখন আমি পুরাপুরি মূলত সনাতনী বিতর্ক মাত্র করে আসছি আর কি আমার জেলা পর্যায়ে। সেই ক্ষেত্রে হলো কি, মানে সনাতনী আর এখনকার যে এশিয়ান পার্লামেন্টারি দুইটার মধ্যে একটু পার্থক্য ছিল। তো এটা আমার একটু নতুন করে আবার শিখে বর্তমান যে মেইন স্ট্রিম বিতর্ক ওইটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার দরকার ছিল। তো এটার জন্যই মূলত হচ্ছে পরবর্তীতে আমি আহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন জুডুতে যাই। তারপরে আমি নিজে ওই জায়গায় অনেকদিন সময় দেই, সময় দিয়ে মোটামুটি ওদের আশেপাশে থাকি বা হচ্ছে ওদের কাছ থেকেও নিজে কিছু শিখি, বা পাশাপাশি নিজে বাসায় কিছু পড়তে থাকি। সব মিলিয়ে একটা সময় মনে হয় যে আম, এখন আসলে নিজের ইউনিভার্সিটিতেও কিছু করা যায়। এর মধ্যে আবার ওই একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে উইদাউট ক্লাব আমি হচ্ছে 3 জন ম্যানেজ করে ওই জাস্ট একটা টুর্নামেন্টে অংশ নিয়ে মোটামুটি ভালো একটা ফলাফল আসে। তারপর আবার ইউনিভার্সিটির যিনি হচ্ছে রেজিস্ট্রার, উনি ব্যাপারটা দেখার পর উনি আমাকে ডাকে, বা হচ্ছে বিভিন্ন মাধ্যমে হচ্ছে ওনার কাছে যাওয়া হয় আমার। তখন যাওয়ার পর উনি আমাকে বলে যে এরকম একটা ক্লাবের বিষয় নিয়ে ওনার আগে থেকে ভাবতেছিল, তো এটা কি করা যায় কি করা যায় না। তারপরে রেজিস্ট্রার স্যার ছিল ওই সময়, আবার আমাদের উপাচার্য ম্যাডাম ছিল, সব মিলিয়ে মোটামুটি সবার সাথে আলোচনার পর একটা স্ট্রাকচার দাঁড়া করায়। তারপর ডিবেট ক্লাব বা গণবিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি স্টার্ট বা রানিং শুরু হয়। তারপর থেকে মোটামুটি এই আজকে 1 বছর প্লাস হলো। তো এই 1 বছর প্লাসের মধ্যে আমরা প্রতিনিয়ত টুর্নামেন্ট গুলোতে অংশগ্রহণ করছি, এবং প্রত্যেকটা ক্লাবের একটা আলাদা মটো থাকে। যেমন জুডোর যে মটোটা ওরা নিয়ে কাজ করে, ওরা হচ্ছে বেসিক্যালি যে পরিমাণে ডিবেটটা নিয়ে মূলত ওরা হচ্ছে মানে ডিবেট থেকে তারা যা শিখে ঠিক সেইম ভাবে ওইগুলোকে তারা চেষ্টা করে বাইরে বিভিন্ন ভাবে প্রচার প্রকাশ করার জন্য। যেমন হচ্ছে ওদের ক্যাম্পাসেই বিভিন্ন দুর্নীতি বিরোধী আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে তারা কাজ করে। এটা আসলে বিতার্কিকদের একটা নিয়মের মধ্যে এই কাজগুলো তারা করে থাকে, কারণ ওরা এই দিন শেষে ভয়েস রেইজ করে। তো আমাদেরও একটা মটো ছিল এরকম যে আমরা গণবিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি শুধুমাত্র যে বিতর্ক করব তাই না, বিতর্কের পাশাপাশি আমাদের যে ছেলে মেয়েগুলো রয়েছে ওদেরকে আমরা কর্পোরেটের সাথে কিভাবে লিঙ্ক আপ করা যায়, কিভাবে ওদেরকে কমিউনিকেশনটা বৃদ্ধি করানো যায়, বা পাশাপাশি ওদেরকে মানে ওদের কথাবার্তা, ওদের আচার আচরণ সবকিছুতে কিভাবে চেঞ্জ আনা যায়, ওই ব্যাপারগুলো নিয়েও আমরা কাজ করব। তো আল্লাহর রহমতে আমরা মোটামুটি 1 বছরে আমাদের ক্লাবে যে 70-80 জন মেম্বার, বলা যায় যে সবারই কম বেশি বাইরে প্রচুর লিঙ্ক আপ তৈরি করা সম্ভব হয়েছে। বা বলা চলে আপনার আমাদের যে ক্লাবের যেই বেসিক নিয়ম বা হচ্ছে মূল যেই কাজ ডিবেট,
প্রায় প্রত্যেকেই একটা দুইটা বা তিনটা চারটা করে টুর্নামেন্ট আস্তে ধীরে করে করতেছে, জাজমেন্টে যাচ্ছে বা হচ্ছে বলা চলে সব জায়গায় মোটামুটি তাদের এখন সরাসরি। তো সব মিলিয়ে আল্লাহর রহমতে গত 1 বছরের মধ্যে এইবার আমাদের একটা বড় ধরনের সাকসেসও আসে। ডেইলি স্টার অ্যাওয়ার্ড, যেটা এক্সিলেন্স বাংলাদেশ আর ডেইলি স্টার তারা করোনাকালীন বা কোভিড-19 রিকগনিশন অ্যাওয়ার্ড দেয়, ওইটাতে আমরা আহ, মানে তৃতীয় স্থান অর্জন করি। তো এর বাইরেও আমাদের মোটামুটি ভালো কিছু অর্জন আছে বিভিন্ন টুর্নামেন্টে। সব মিলিয়ে এই হচ্ছে উম, বলা চলে যে জিবিডিএস এর পথ চলা। ধন্যবাদ ভাইয়া। সালমা আপুর কাছে চলে যাচ্ছি। আপু, আমি জানতে চাচ্ছি যে একজন নারী উদ্যোক্তা হিসাবে তো অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয় আমাদের সমাজে। তা আপনি কি কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন এবং সেটার কিভাবে মোকাবেলা করেছেন? ধন্যবাদ আপু। নারী উদ্যোক্তাদের আসলে প্রতিটা পদে পদেই বাধা থাকে, শুধু নারী উদ্যোক্তা না, সেটা নারীদের। নারীরা যদি জি। ঘর থেকে বের হবে সেখানেই বাধা শুরু হয়। তো আমাদের আসলে সেই বাধাগুলো যারা অতিক্রম করতে পারে তারাই আসলে সফল হয়। তো আমাদের সেই ধরনের যারা উদ্যোক্তা হয় তাদের সেই ধরনের মনোভাব নিয়েই আমার মনে হয় শুরু করে যে আমি বাধাগুলোকে অতিক্রম করতে পারবো বা করব। তো পারিবারিক ভাবে আমাদের আসলে শুরু হয় প্রথমে যে বাধাটা, যে তুমি মেয়ে হয়েছো, তোমাকে কোনো উদ্যোক্তা হতে হবে না, তুমি চাকরি করবে, অথবা হচ্ছে চাকরি উদ্যোক্তা কিছুই না, পড়াশোনা করেছো, এখন সংসারে থাকবে, কাজ করবে, সন্তান লালন পালন করবে, সংসার দেখবে, এটাই হচ্ছে কথা। তো তারপরে হচ্ছে সামাজিক কিছু বাধা আসে, যে সামাজিক ভাবে অনেকেই বলে যে কেন উদ্যোক্তা হচ্ছে, বা কেন উদ্যোগ কেন শুরু করবে, নিশ্চয়ই টাকার অভাব আছে, বা স্বামী ভালো নেই। যদি বাবার ঘরে থাকে তাহলে হয়তো বা যে বাবার হয়তো সমস্যা, এই জন্য মেয়েকে কাজে নামিয়েছে ওইসব ব্যবসা করার জন্য। উদ্যোগটাকে আসলে এভাবে একটু নেগলেক্ট ভাবে বলা হয়। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার হাজবেন্ডের দিক থেকে আমার পূর্ণ সাপোর্ট ছিল, আমার ফ্যামিলি থেকেও মোটামুটি সাপোর্ট ছিল। তবে আমার ফ্যামিলি বলতে অনেকের কথা ছিল এটাই যে আমি কেন এই সময় কেন উদ্যোক্তা হব, আমাকে যদি বিজনেস শুরু করতে হয় আমি একটা বয়স পরে এসে উদ্যোক্তা উদ্যোক্তা হব বা উদ্যোগ গ্রহণ করব। এখন যে সময়, এখন আমি ব্যাংক চাকরির জন্য চেষ্টা করব, অথবা বিসিএস এর জন্য ট্রাই করব, পড়াশোনাটা ঠিক মতো শেষ করে, অথবা যদি সরকারি চাকরি না হয় তাহলে কোনো একটা প্রাইভেট জব, স্মার্ট জবের জন্য ট্রাই করব। তো সেই দিক মোটামুটি একটা বাধা ছিল। তো এগুলো যখন আমার সব থেকে বড় সাপোর্টও ছিল আমার হাজবেন্ড। আমার হাজবেন্ডের যেহেতু সাপোর্ট ছিল, এই জন্য আসলে কোনো বাধাই আমার কাছে ওরকম আসতে পারেনি, কারণ সেই সব দিকেই ট্যাকেল দিয়েছে, বুঝিয়েছে যে আমার সম্মতি আছে, ও যেটা ভালো মনে করছে করুক। তো তারপরে যখন শুরু করলাম ফুড নিয়ে মেয়েরা কাজ করছে, তারপর হচ্ছে মিষ্টি বিক্রি করছে, আম বিক্রি করছে, মানে এই যে কথার যে মায়ের এই জিনিসটা ছিল আর কি, অনেকেরই ছিল। তো আসলে আমরা আসলে সেগুলোকে, আমি বেসিক্যালি ওগুলোকে পাত্তা দেইনি। যে আমার মনে হয়েছে যে প্রত্যেকটা কাজকেই সম্মান দিতে হয়। আর নিজের কাজকে যদি আমরা নিজেরা সম্মান না করি, তাহলে আমার আশেপাশে যারা আছে তারাও সেই কাজের মূল্য বুঝবে না, তারাও সম্মান দিবে না। তো আমি যদি আমার কাজটাকে সবসময় প্রাউডলি বলি যে হ্যাঁ, আমি একজন উদ্যোক্তা, আমি এটা নিয়ে একটা কাজ শুরু করেছি, আমার পাশাপাশি আরো 3জন মানুষ একটা কাজ করতে পারছে। যখন চাঁপাইনবাবগঞ্জ থেকে অনলাইনে আমি প্রথম মিষ্টি বিক্রি করা শুরু করেছি, যেটা আমাদের কারিগররা বলে যে আপা আপনারা আগে মিষ্টি নেওয়া শুরু করেছেন, ইন্টারনেটের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে মিষ্টি বিক্রি করা যায় সেটা আমাদের জানা ছিল না। তো আপনারা সেটা শুরু করেছেন। পরবর্তীতে যখন আমি আম নিয়ে শুরু করলাম, তারা কখনো চিন্তা করেনি যে যারা আম নিয়ে যারা কাজ করে বা আমের বাগান মালিক যারা আছে, আমার এমন হয়েছে যে আমাদের বাগানের পরও আমার আশেপাশের বাগান থেকে কালেক্ট করতে হয়েছে। কারণ আমার আগে থেকে ধারণা ছিল না যে আমার আসলে এত কেজির মতো হবে বা আমি এত এত অর্ডার পাবো, যেহেতু আমার প্রথম বছরের উদ্যোগ। তো তখন আমার পাশাপাশি দেখা গেল যে যারা ওখানে যারা হচ্ছে লেবার যারা বলে আর কি, যেমন আমটা আমি আনতে যাচ্ছি, তখন আমাকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, পাশাপাশি হচ্ছে আমাকে আমগুলো প্যাকেট করে দিচ্ছে। আমি আমগুলোর জন্য একটা খাঁচা তৈরি করতাম, খুব সুন্দর একটা, সেই খাঁচা আমাকে তৈরি করতে হচ্ছে আরেকজন কারিগরের কাছ থেকে। এটা আসলে একদমই নিম্নবিত্ত। তো আমি যখন এত এত করে ওদের কাছ থেকে খাঁচা আনছিলাম বা হচ্ছে খড় আনছিলাম আমের প্যাকেজিং করার জন্য, একটু ভিন্ন মাত্রার প্যাকেজিং আমি করেছিলাম। তো তখন তাদের যে কথা ছিল যে আমাদের কাছ থেকে একবারে এত কিছু কেউ নিতে চায়নি, কারণ আমাদের তো নর্মালি চাপায়েরা মোটামুটি আশেপাশের যখন জেলায় যায় তখন তারা চায় প্লাস্টিকের ক্যারেটে করে নিবে। আমাদের আসলে তখন সেই জিনিসটা, আমাদের ইনকামের জায়গাটা আসলে কম থাকে। তো এবছর আপনার মাধ্যমে আমাদের এত টাকা ইনকাম হয়েছে,
বা এত টাকা বিল পেয়েছি, সেটা আসলে অকল্পনীয়। তো এই জিনিসগুলো যখন আমার সামনে আসতো, নিজেকে প্রাউড ফিল করতাম যে হ্যাঁ, আমি একজন উদ্যোক্তা, আমার পাশাপাশি আরো একজন মানুষের অন্তত একদিনের রুটি রোজগারের ব্যবস্থা আমি করতে পেরেছি। তো এই জন্য আসলে যখন আমাকে কেউ বলতো যে আম অলি বা আম বিক্রি করছে, বা আমার শ্বশুর বাড়ির এদিক থেকে যখন কেউ বলতো যে ওই বাড়ির বউ আম বিক্রি করে, বা অনলাইনে আম বিক্রি করে, ওই ছেলের বউ আম বিক্রি করছে, তো সেই কথাগুলো আসলে আমি সেভাবে নেইনি। আমি না নেওয়ার কারণে এখন হয়েছে এমন, আশেপাশে সবাই বলছে যে হ্যাঁ, উনি একটা স্মার্ট কাজ শুরু করেছে, অনলাইনে এসব করা যায়, এটা শুরু করেছি। এখন হচ্ছে, তখন আমার ইনভেস্টের সমস্যা ছিল, আমি একসাথে এত টাকা কোথায় ইনভেস্টমেন্ট কোথায় পাবো, যেহেতু আমি ফ্যামিলি থেকে সাপোর্ট নিব না। তো ইনভেস্টমেন্ট খুব বড় একটা চ্যালেঞ্জ নারী উদ্যোক্তাদের জন্য। নারী উদ্যোক্তা বলে সব সব আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ইনভেস্টমেন্টটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো আমি সেই চ্যালেঞ্জের আসলে মোকাবেলা করেছি যেভাবে, আমাকে থেকে সাপোর্ট দিয়েছে যেটা কাস্টমাররা, আমার মিষ্টির কাস্টমার যারা ছিল তারাই কিন্তু রিপিটেড হয়েছে আমার আমের বেলায়। তো তারা আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছে। প্রত্যেকে আমার দেখা গেছে, আমার যদি 100 টাকা সেল হয়, সেখানে আমি 98 টাকা আমি অ্যাডভান্স পেমেন্ট পেয়েছি, যে টাকা দিয়ে রাখলাম, আপনি আমাদেরকে প্রোডাক্ট এনে দিবেন। তো এই জায়গাগুলোতে আসলে আমি খুব সাপোর্ট পেয়েছি। পরবর্তীতে হচ্ছে যেহেতু আমি কোভিড সিচুয়েশন আমাকে কাজ করতে হয়েছে, তখন ডেলিভারিটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, কারণ সেই সময় আমি আসলে কোনো লজিস্টিক সাপোর্ট পাচ্ছিলাম না কারো থেকে। তখন সেই মুহূর্তে আমার কিছু পরিচিত মানুষকে দিয়ে, ইভেন আমার হাজবেন্ডকে দিয়ে, আমি ঢাকা শহরে ট্রাক ভাড়া করে, ট্রাকে করে আমার হাজবেন্ড, আমার কিছু রিলেটিভ, কিছু পরিচিত ছেলে পেলে, তাদেরকে দিয়ে আমি ডেলিভারি করিয়েছি। সেই সময়টা আসলে আসলে অবর্ণনীয়, কারণ কোভিড সিচুয়েশনে কেউ ঘর থেকে বের হয় না, সে সময় আমরা ডেলিভারি করেছি, খাবার পণ্যগুলো আমরা ডেলিভারি করেছি। তো এই যে চ্যালেঞ্জ গুলো আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে, এই চ্যালেঞ্জ এখন কিন্তু মোটামুটি আমরা নর্মাল হয়ে গিয়েছি সবকিছু। তো আমার মনে হয় যেন নারী উদ্যোক্তাদের আসলে এভাবেই মানসিক জোরটা থাকতে হবে, যে আমার সামনে যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসবে, আমি ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে আমি আমার পথ অতিক্রম করব। ধন্যবাদ। অসাধারণ আপু, ধন্যবাদ আপনাকে। চলেছে মোস্তাফিজ ভাইয়ের কাছে। মোস্তাফিজ ভাই জানতে চাচ্ছে যে জিবিডিএস এটি তরুণদের ক্ষেত্রে কিভাবে কাজ করছে। কানেকশনটা মেবি একটু স্লো ছিল, আরেকবার একটু প্রশ্নটা করলে ভালো হয়। অবশ্যই, আমি জানতে চাচ্ছি যে জিবিডিএস তরুণদের ক্ষেত্রে কিভাবে কাজ করছে। আচ্ছা, গণবিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি নিয়ে কিভাবে কাজ করছি, বিষয়টা কি এটা, মানে এই প্রশ্ন ছিল? জি 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 জি, এরকম কিছুই, মানে হচ্ছে আচ্ছা, জিবিডিএস হচ্ছে তরুণদের ক্ষেত্রে কিভাবে কাজ করছে। আচ্ছা, মূলত হচ্ছে আমাদের ওই বললাম তো যে আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট একটা মোটর উপরে বেসিস করে আমাদের পথ চলা। তো এখন পর্যন্ত সেইভাবে আগানোর চেষ্টা করতেছি, কারণ সব ক্যাম্পাসের ব্যাকগ্রাউন্ড গুলো একরকম থাকে না। তো আমার একটু ইচ্ছা ছিল যে ব্যাকগ্রাউন্ড একটু ঠিক করে নেওয়া, কারণ একটা ক্লাব চলতে গেলে আপনার সবকিছুই দরকার হয়। আপনার যেটা হচ্ছে যে আপনার এই কমিউনিকেশন, প্রচুর কমিউনিকেশনের প্রয়োজন আছে। সাপোজ আপনার প্রচুর মানুষের হচ্ছে কমিউনিকেশনের বাইরে আবার নিজেদেরকেও আর একটু মেধাবী করে তুলে ধরার জন্য বা দক্ষতাটা বাড়ানোর জন্য নিজেদের প্রতিনিয়ত পরিশ্রম করা লাগে। সবকিছুর কম্বিনেশনেই মূলত হচ্ছে একটা ক্লাব স্টাবলিশ হয়। কারণ অনেক ক্লাব আছে যারা দেখবেন হঠাৎ করে আসে, তারপরে আবার কয়েকদিন থাকার পরে হয়তোবা সেটা উধাও হয়ে যায়, বা হচ্ছে সেটার আমরা আর কোনো খবর দেখি না। তো এটার একটা বড় ধরনের রিজন হচ্ছে কমিউনিকেশন বা পার্সোনাল ব্র্যান্ডিংটা একদম নাই বলতে চলে অনেকে। আমাদের জন্য আমাদের ক্লাব থেকে সর্বোচ্চ চেষ্টা করি যে আমরা যে মেম্বার গুলো রয়েছে, ওই মেম্বার গুলোর মধ্যে যারা ভালো করে তাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা করে দেয়া। কারণ পার্সোনাল ব্র্যান্ডিং করলে আপনার দেখা যায় যে ওর পরিচয়ে একটা ক্লাবের মধ্যে হয়তো বা কোনো একটা দেখা যায় যে আপনার একটা স্পন্সরশিপের ব্যবস্থা করা যায়, বা হচ্ছে কমিউনিকেশন করলে কোনো একটা টুর্নামেন্টে হয়তো আমরা খুব দ্রুত স্লট পাই। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো ঠিক করার জন্য প্রতিনিয়ত যেমন কাজ করি, পাশাপাশি তাদের নিয়ে অনেক সময় বিভিন্ন ওয়ার্কশপ করা হয়, বিভিন্ন ইন্টারন্যাশনালি বিভিন্ন ওয়ার্কশপের অ্যারেঞ্জ করা হয়েছে বিগত সময়ে। যেমন আমাদের একটা
মাস টানা গেছে এরকম, যেখানে আমরা অস্ট্রেলিয়া, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে বিভিন্ন দেশের যেমন হচ্ছে আপনার পর্তুগালেরও ছিল, এরকম বিভিন্ন দেশের যারা ভালো ভালো বিতার্কিক ওদের নিয়ে লাইভ করা হয়েছে, যেখানে আমরা মোটামুটি চেষ্টা করেছি যে ডিবেট সার্কিটটাতে কিছুটা হলেও হচ্ছে আমাদের নলেজের জায়গাটাকে শেয়ার করার জন্য। দিন শেষে আসলে এই লাইভ গুলা খুব বেশি মানুষ দেখে কি না, আবার অনেক মানুষ দেখে। এটার রিজন হচ্ছে এখন যে এই সময়টাতে আসলে লাইভ গুলো প্রচুর পরিমাণে হচ্ছে, কিন্তু এই লাইভ গুলাই কিন্তু হতো না যদি না আজকে এই কোভিড-19 এর সিচুয়েশনটা না আসতো। তখন হয়তোবা মানুষ এই অনুষ্ঠানগুলাই বিভিন্ন ভাবে তারা বাইরে প্রোগ্রামের ব্যবস্থা করতো, তখন হয়তোবা মানুষের কাছে সেটার আরেকটু বেশি এঙ্গেজমেন্ট হতো। এখনো এঙ্গেজমেন্ট হয়, এবং ইদানিং কালে আমরা বাইরের বিভিন্ন প্রোগ্রামের চাইতে অনলাইন প্রোগ্রাম গুলোতে বেশি এঙ্গেজমেন্ট দেখি। কিন্তু যখন কোভিড-19টা সরে যাবে তখন এই প্রত্যেকটা লাইভ হবে এক একটা ইনফরমেশনের খনির মতো। তো আমরা চেষ্টা করছি যে আগে থেকে এই জিনিসটা মাথার মধ্যে নিতে, যে এই লাইভ গুলা করার মাধ্যমে আমরা যদি কিছু নলেজ শেয়ারিং এর ব্যবস্থা অনলাইনের মধ্যে রাখতে পারি, হয়তোবা কোভিড-19 সিচুয়েশনের পর যখন মানুষের আবার দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে, তখন ওই সময়টাতে মানুষ যাতে এই ভিডিও গুলা দেখে ভালো কিছু শিখতে পারে। আমরা আসলে পরিবর্তনের জন্যই মূলত কাজটা করার চেষ্টা করি, কারণ আজকে সালমানে আপু অনেক তার স্ট্রাগলের কথা বলতেছে। এই স্ট্রাগল গুলো অনেক মানুষ হয়তো শুনবে না, বা হচ্ছে হয়তো 10,000, 20,000 বা 15,000 মানুষ হয়তো শুনবে, বাট আলটিমেটলি এই গল্পটাই দেখা যাবে যখন কোভিড-19 সিচুয়েশন চলে গেল, তখন ওই সময়টা তো অনেক বেশি কাজে দিবে, কারণ ওই সময় মানুষের মোটিভেশন নেওয়ার মতো কোনো স্কোপ থাকে না। তখন এরকম ভিডিও গুলা দেখে মানুষ হয়তো কোনো একটা নলেজ নিতে পারে। আর একটা মজার বিষয় হচ্ছে, আমাদের বাংলাতে যে এই সমস্যাটা হয়, আমাদের বাংলাতে প্রচুর পরিমাণে নলেজ ল্যাকিংস রয়েছে। অর্থাৎ আমরা যে কোনো একটা টপিকসে যখন সার্চ দিই, তখন আমরা খুব বেশি কিছু পাই না। উই আসার আগ পর্যন্ত, হ্যাঁ, উই যখন যতদিন না আসলো এর আগ পর্যন্ত কিন্তু আমরা বলা যায় যে মানে দেশীয় পণ্যের কোনো ব্যাপার, মানে পুরো ব্যাপারটা সম্বন্ধে আমাদের অনেক অজ্ঞতা ছিল। আমরা হয়তো এই যে আপু যেমন কিশোরগঞ্জের মিষ্টি নিয়ে কাজ করে, উনি প্রতিদিন উইতে বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করে, এই ব্যাপারগুলা কিন্তু আলটিমেটলি দিন শেষে কোনো মানুষই জানতো না। এই যে এত বড় একটা উইকিপিডিয়ার মতো তৈরি করে রাখছে রাজীব স্যার বা নিশা আপুর মতো মানুষরা, দিন শেষে এটা করোনার পর খুব বেশি কাজে দিবে। এখন যদিও মানুষের কাছে অনেক বেশি ভ্যালুলেস মনে হয়, কোনো কোনো মানুষ এগুলো নিয়ে হয়তো ফান করে, বাট মানুষ তার বাঁচার তাগিদেই এগুলো একটা সময় রিসিভ করবে। তো আমরা সেই স্বার্থেই অনলাইনের প্রোগ্রাম গুলোতে যখন হচ্ছে কোভিড-19 এর সিচুয়েশনটা চলে আসে, ওই সময় আমরা একটা ম্যাপের মতো সাজাই নিই, এবং অনলাইনে আমরা টানা 6 মাস কাজ করি। 6 মাসের কার্যক্রমের ফলাফল হচ্ছে ডেইলি স্টারের আর হচ্ছে এক্সেলেন্স বাংলাদেশের যে কোভিড-19 রিকগনিশন অ্যাওয়ার্ড। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আর ওই যে বললাম যে আমাদের হচ্ছে দক্ষতা বাড়ানোর জন্য প্রতিনিয়ত বিভিন্ন টুর্নামেন্ট গুলাতে পাঠানো হচ্ছে। আমাদের অলরেডি সামনে একটা টুর্নামেন্ট আছে। আহ এরপরে তারপর আমাদের হচ্ছে কি, আমাদের পড়াশোনার চাপগুলো একটু বেশি থাকে, কারণ অনলাইনে থাকলেও আমাদের ক্লাস রেগুলার হচ্ছে। এর মধ্যে দিয়ে আসলে চাপ কিভাবে মোকাবেলা করা লাগে, টাইম কিভাবে ম্যানেজ করা লাগে, এই বিষয়গুলো নিয়েও আমরা বিভিন্ন সেশন অ্যারেঞ্জ করি। তো এই হচ্ছে মোটামুটি টপ টু বটম বিষয়, অর্থাৎ একটা ক্লাবকে আসলে সব সাইড থেকে কিভাবে দাঁড়া করায় রাখানো যায়, তার জন্য যতগুলো পিলার, সবগুলা পিলারই আমরা, মানে বেসিক্যালি আমি আমার জায়গা থেকে সব যতটুকু সম্ভব চেষ্টা করছি। ধন্যবাদ ভাইয়া। আমি আপুর কাছে সর্বশেষ জানতে চাচ্ছি যে নারী উদ্যোক্তার জন্য আপনার পক্ষ থেকে কিছু পরামর্শ। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি আপু। জি, আমি আপনার কাছে সর্বশেষ জানতে চাচ্ছি নারী উদ্যোক্তার জন্য কিছু পরামর্শ। জি, ধন্যবাদ। নারী উদ্যোক্তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে নারী উদ্যোক্তা না, সকল ধরনের উদ্যোক্তাদের জন্য পরামর্শ হচ্ছে, উদ্যোক্তা যদি হতে চায় তার মধ্যে অবশ্যই দৃঢ় মনোবল থাকতে হবে যে হ্যাঁ, আমি যেটা শুরু করেছি আমি সেটাকে একটা পর্যায়ে নিয়ে যাব, এবং নিয়ে যাওয়ার সেই মানে কঠিন মানসিকতা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। উদ্যোক্তার সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে ধৈর্য। কারণ এক ধৈর্য ছাড়া কোনো উদ্যোক্তা সফল হতে পারে না। কারণ আমরা যখন ঘরে বসে থেকে কাস্টমারদের সাথে কথা বলি, অনেক সময় কিন্তু কাস্টমাররা প্রোডাক্টের সামনে থেকে দেখতে পায় না। তো তারা যেহেতু দেখতে পায় না, হাতে ধরে দেখতে পায় না, সেজন্য তাদের ইনকোয়ারি গুলো কিন্তু একটু বেশি থাকে, মানে কৌতূহল বেশি থাকে, যেটা আসলে দেখতে কেমন হবে, খেতে কেমন হবে, আসলে এরকমটা হবে কিনা। তো
তো এই জিনিসগুলো ধৈর্য সহকারে কাস্টমারদেরকে আসলে হ্যান্ডেল করতে হয়। ডেলিভারি দিতে গেলে খুব চ্যালেঞ্জ ফেস করতে হয়, সেই জায়গাতে আমাদেরকে ধৈর্য ধরে ডেলিভারিটা ঠিক মতো করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যে কাজটা শুরু করব সেই কাজটা নিয়ে ভালো করে জেনে বুঝে তারপরে আসতে হবে। আমাদের কিন্তু শেখার জায়গা একেবারেই ছিল না বা নেও। এখন যেটা হয়েছে আমাদের উইতে দেশি পণ্য নিয়ে জানার যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেটা কিন্তু আমাদের আগে ছিল না। তো এখন যখন আমাদের সুযোগ হয়েছে, আমরা যখনই যে কোনো একটা দেশি পণ্য নিয়ে যদি আমরা সার্চ করি উইতে, আমরা কিন্তু ইজিলি সেই দেশি পণ্য সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট পেয়ে যাই। তো উইতে তারপর হচ্ছে গুগলে যে কোনো জায়গা থেকে আপনি কিছুদিন রিসার্চ করতে হবে। আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেটা নিয়ে মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। তারপর হচ্ছে আপনি প্রথম যখন শুরু করছেন প্রপার একটা প্ল্যানিং নিয়ে আপনাকে উদ্যোগ গ্রহণ করতে হবে যে আমি এটাকে আসলে কিভাবে শুরু করব, শুরু করার পরে আমার মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে, আমি এটাকে কাস্টমারদের কাছে নিয়ে যাব কিভাবে, এটা ব্র্যান্ডিং করব কি করে। আর আমার মনে হয় কি যে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটাতে আমরা একেবারে অজ্ঞ। কারণ আমি যখন প্রথমে উদ্যোগ শুরু করি আমার টেন্ডেন্সি ছিল যে আমি প্রোডাক্ট কিনবো, আমি রেডি করব, দেন আমি ছবিটা আপলোড করব, যারা পছন্দ করবে তারা নিয়ে যাবে। কিন্তু আমি যখন উইমেন এন্ড ই কমার্স ফোরামে জয়েন হই তখন আমি বুঝতে পারি যে আসলে এখানে পার্সোনাল ব্র্যান্ডিংটা বিজনেসের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আগে মানুষকে চিনবে, আমার প্রতি যখন আপনার একটা আস্থা তৈরি হবে যে হ্যাঁ আমি সালমান আপুকে চিনি, সালমান আপু ভালো প্রোডাক্ট দেয়, তখন কিন্তু আপনার প্রোডাক্ট নিয়ে কেনাকাটার জন্য আপনার কিন্তু 80% মোটিভেটেড এখানেই হয়ে যায়। মানে কথায় আছে আমাদের উইতে সেটা বলা হয় আমরা যাকে চিনি তার কাছ থেকেই কিনি। তো সবার প্রথমে মার্কেটে আসার আগে পার্সোনাল ব্র্যান্ডিংটা স্ট্রং করতে হবে। যার যত বেশি পার্সোনাল ব্র্যান্ডিং স্ট্রং হবে সে প্রোডাক্ট নিয়ে তত বেশি তাড়াতাড়ি এগোতে পারবে, আমি মনে করি। আর তাছাড়া হচ্ছে আপনাকে শুরুতেই অনেকে হচ্ছে খুব বেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসার কথা চিন্তা করে, এটা আসলে চিন্তা করতে করতে একসময় আর উদ্যোগটা গ্রহণ করাই হয় না বা খুব দেরি হয়ে যায়। তো ছোট্ট একটা অ্যামাউন্ট নিয়ে আসলে শুরু করা উচিত। যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে শুরু করার পরে যদি মনে হয় যে না আমি আসলে এটা নিয়ে পারছি না, তখন কিন্তু এটা খুব তাড়াতাড়ি সুইচ করা যায়, সুইচ করে অন্য একটা প্রোডাক্টে যাওয়া যায়। কিন্তু যখন আমরা খুব বড় একটা ইনভেস্টমেন্ট নিয়ে আমরা নেমে আসি, যেটা হয় হচ্ছে আপনার গতানুগতিক যেটা বিজনেস হয় যে আমরা শোরুম নিয়ে নিলাম বা হচ্ছে অনলাইনের জন্য আমরা লাখ খানেক টাকা 2-4-5 লাখ টাকা প্রোডাক্ট নিয়ে নিলাম, তখন কিন্তু আমরা চাইলেও সেখান থেকে সরে আসতে পারি না। তো এই জন্য আমার মনে হয় কি যে ক্ষুদ্র উদ্যোক্তাদের বা নারী উদ্যোক্তাদের প্রথমে একটা ছোট্ট একটা ইনভেস্টমেন্ট নিয়ে বিজনেস শুরু করা উচিত, ধৈর্য রাখা উচিত, আর শেখা উচিত। শেখার জন্য আসলে শেখার কোনো বিকল্প নেই। টেকনিক্যাল বিষয়ে অবশ্যই জানতে হবে। কারণ আমি যখন বিজনেস শুরু করব, বিক্রি করে দিচ্ছে সেটাই নাই, আমাকে আফটার কাস্টমার সার্ভিস সম্পর্কে জানতে হবে, বিক্রি পরবর্তী সেবা বা কাস্টমার সার্ভিস, কাস্টমার খাতির, এই জিনিসগুলোকে আসলে আমরা সেভাবে কখনো চিন্তা করি না। আমাদের রিপিট কাস্টমার কি করে হবে, আমরা মনে করি বিক্রি শেষ মানে হচ্ছে এখানে তার সাথে কার্যক্রম শেষ। কিন্তু না, আমাদের তখন থেকেই শুরু হয়। একজন মানুষ যখন পরিচিত হয়েছে, পরবর্তীতে সে কি করে আমার কাছে আসবে, সে কি করে আর 5 জন মানুষকে নিয়ে আসবে আমার কাছে, আমাকে সেই সেবাটা এনশিওর করতে হবে, আমাকে সেই জায়গাটা তাকে বিল্ড আপ করতে হবে, তার সাথে আমার সেই যে আন্তরিকতার সম্পর্কটা আমাকে ডেভেলপ করতে হবে, যে তাকে দিয়ে আমার একটা ব্র্যান্ডিং হবে। সে যখন কোথাও যাবে সে আমার উদ্যোগের নামটা বলবে বা আমার নামটা বলবে। তো এই জায়গাগুলোতে আসলে মানে প্রচুর লেখাপড়া করার দরকার আছে, প্রোডাক্ট সম্পর্কে জানা দরকার আছে। প্রোডাক্ট সম্পর্কে আমার মনে হয় যে নলেজ সবাই খুব কম রাখে। অনেকে যেমন আমি মিষ্টি নিয়ে কাজ করি, চাপায় কত ধরনের মিষ্টি হয় সেটা হয়তো আমার ধারণাই নেই। আমাকে আপনি জিজ্ঞেস করলেন যে আপু চাপায় আর কত ধরনের মিষ্টি হয়, আপনি যখন জানেন যে আমি মিষ্টি সম্পর্কে আমার আইডিয়া নেই, আপনি কিন্তু মনে করবেন যে আমি যে মিষ্টিটা দিচ্ছি সেটা নিয়েও আমার আইডিয়া নেই, আমি আপনাকে কি করে সেই প্রোডাক্টটা আপনাকে আমি দিব, বা আপনার সেটা ভালো হবে সেটা কি করে জানবেন, হয়তো আমি সেলের জন্য ভালো করছি। আমি যদি তার বিপরীতে এসে আমার প্রোডাক্ট নিয়ে আপনাকে একটু কন্টেন্ট আপনাকে প্রেজেন্ট করতে পারি, আমার প্রোডাক্ট ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনাকে প্রেজেন্ট করতে পারি, আপনি মনে করবেন যে হ্যাঁ নেহা আপুর নেক্সট যে প্রোডাক্ট আসবে উনি অবশ্যই জেনে বুঝে কাস্টমারকে সেই প্রোডাক্টটা দিবে। তো আসলে এই জায়গাগুলো উদ্যোক্তাদের আসলে জেনে বুঝে তারপরে একটা উদ্যোগ গ্রহণ করা উচিত। এই তো আপু। আর সবাইকে ধন্যবাদ, আর আপনাদেরকেও ধন্যবাদ, পেবিএন কে ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপু। আমি হচ্ছে গিয়ে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা মোস্তাফিজ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি তরুণদের উদ্দেশ্যে যদি ভাই আপনার কাছে কিছু পরামর্শ থাকতো। প্রশ্নটা আরেকবার একটু রুবায়েত প্লিজ, আমার নেটে একটু প্রবলেম করতেছে তো। ভাইয়া তরুণদের উদ্দেশ্যে কিছু পরামর্শ জানতে চাচ্ছি।
পরামর্শ ব্যক্তিগতভাবে আমি নিজেও তো আসলে কাজ করতেছি এখন, আর মোটামুটি কাজের মধ্যেই আছি। তো সব মিলিয়ে পরামর্শ হচ্ছে একটা, যে আসলে প্রচুর পরিমাণে আহ পড়াশোনার বাইরেও প্রচুর পরিমাণে কাজ করা লাগে ব্যক্তিগত জীবনের। শুধুমাত্র যে আসলে পড়াশোনাটাই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তা না। আলটিমেটলি আপনি আসলে একটা মানুষের সামনে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে পারলেন, বা হচ্ছে আপনার কমিউনিকেশনের জায়গাটা আসলে কতটুকু আপনি স্প্রেড করতে পারলেন, তারপর হচ্ছে আপনি আসলে সব মিলিয়ে আপনি যে কোনো একটা সমস্যা বা যে কোনো একটা চরম বিপদের মুহূর্তে আসলে নিজেকে কতটা আসলে কন্ট্রোলে রাখতে পারলেন, বা একটা জায়গার মধ্যে 10 জন মানুষের সামনে কিভাবে আসলে একটা প্রজেক্টের ধারণা তুলে ধরতে হয়, এই ব্যাপারগুলো আসলে আপনাকে খুব ভালোভাবে মানে আয়ত্ত করতে হবে, এবং এইগুলো আয়ত্ত করার জন্যই আপনাকে বাইরে এক্সপ্লোর করতে হবে। এখন বাইরে এক্সপ্লোর করতে গেলে আমাদের মধ্যে কিছু ব্যাপার একদম সর্বপ্রথম সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। এক হচ্ছে আমি আসলে আমার নিজের যোগ্যতা আছে, আমি পড়াশোনা পারি, আমার সিজিপিএ ভালো, আমি আসলে কেন আমার নিজেকে বাইরে রিপ্রেজেন্ট করতে যাব, আমার তো দরকার নাই করার, আমি তো যে কোনো একটা প্রতিষ্ঠানে গেলে আমাকে জব দিয়ে দিবে। ব্যাপারটা আসলে এরকম না, কারণ দেখেন আপনার আলটিমেটলি আপনি যখন একটা জব সেক্টরে কাজ করেন, আপনার নিজের ব্যক্তিগত পড়াশোনার জায়গা থেকে আপনার অনেক বেশি এঙ্গেজ কাজ করা লাগে, বিভিন্ন মিটিং এ বিভিন্ন মানুষের সাথে আপনার হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করা লাগে, বিভিন্ন প্রেজেন্টেশন বা উপস্থাপনা করা লাগে। দিন শেষে দেখবেন আপনার একটা জব সেক্টরে আপনি ইন করার পরে আপনি দেখবেন আপনার 90% কাজই হচ্ছে আপনার পড়াশোনার বাইরের কাজ। এটার একটা কারণও আছে, কারণটা হচ্ছে বেসিক্যালি আপনার যখন একটা লিডারশিপের জায়গাতে আপনাকে বসায় দেওয়া হয়, তখন আপনার সব দিক ম্যানেজ করে আপনার চলাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে যায়। সেই জন্য আপনাকে বাইরে এক্সপ্লোর করাই লাগবে। আপনি যতই চেষ্টা করেন যে ইন্ট্রোভার্ট হয়ে আপনি ঘরে বসে থাকবেন, সেটা আসলে সম্ভব না। অনেকজনের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, যেমন আমি অনেককে চিনি যারা হচ্ছে এক্সপ্লোর করতে চায় না। রিজন হচ্ছে ওরা মনে করে যে আসলে এক্সপ্লোর করতে গেলে মানুষের সামনে এইভাবে পরিচিত হওয়া, এটা হয়তোবা আমার পরবর্তীতে একটা বিপদের কারণ হবে। আমি যেটা মনে করি যে আসলে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষের ফিলোসফিটা এমন হওয়া দরকার, যে আমি আসলে দিন শেষে যখন পৃথিবী থেকে যাবো বা চলে যাওয়ার আগে আমি আসলে কিছু একটা করে যাওয়ার চেষ্টা করব, যাতে করে ওইটা বেসিস করে অন্য 10টা মানুষ হেল্প পায়। তো সেই জন্য আসলে যতটুকু নিজে জানা যায় ততটুকু মানুষের কাছে শেয়ার করাটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আর যত বেশি শেয়ার করা যায় তত বেশি নিজেও সমৃদ্ধ হওয়া যায়, পাশাপাশি 10 জন মানুষকে সমৃদ্ধ করা যায়। সব মিলে আমি সব সময়ই যেটা বলি যে আসলে আমাদের উচিত সব সময় আহ মানে হচ্ছে যা জানি তা এক্সপ্লোর করে দেওয়া, মানে তা হচ্ছে শেয়ার করে দেয়া। যত বেশি শেয়ার করা সম্ভব হবে তত বেশি হচ্ছে আমাদের জাতিগত উন্নয়ন হবে। আমি একটা শর্ট একটা উদাহরণ দিলে অনেকে বুঝতে পারবেন। যেমন আপনি যদি একটা বিষয় নিয়ে, যেমন হচ্ছে বাংলাতে যে কোনো একটা টপিক নিয়ে আপনি যখন হচ্ছে নেটে সার্চ দিবেন বা গুগলে সার্চ করবেন, আপনি দেখবেন যে ওই বিষয়টা আপনি খুব বেশি বিষয় আপনি জানতে পারবেন না। সাপোজ আপনি এন্টারপ্রিনিয়রশিপের জন্য আমরা বা উদ্যোক্তাদের জন্য ওই বাংলাদেশের বাইরে থেকে অনেক সময় আপনার বিভিন্ন ট্রেনারদের আনতে হয়, তাদেরকে তাদের মাধ্যমে হচ্ছে যে আলটিমেট হায়ার লেভেলের ট্রেনিংটা সেটার ব্যবস্থাটা করতে হয়, কারণ বাংলাদেশের মানে অবশ্যই হায়ার লেভেলের ট্রেনার আছে, বাট অনেক বেশি সংখ্যক ট্রেনার কিন্তু নাই। তো এটার কারণ হচ্ছে আমরা আসলে মানুষরা ব্যক্তিগতভাবে ওই যা নিজে পড়তেছি তা নিজের মধ্যে রাখতেছি, বাইরে কোনো কিছু শেয়ার করি না, বাইরে কোনো কাজ করতে চাই না, মানুষের কাছে বলতে চাই না। মানে আমি আমার মতো করে টাকা কামাচ্ছি, দিন শেষে আমি আমার ফ্যামিলি নিয়ে চলতেছি, কিন্তু আরো 10টা মানুষকে কিভাবে হেল্প করা যায় তার জন্য কাজ করি না। এগুলো খুব আসলে আমার আমার দৃষ্টিতে মনে হয় যে তরুণদের উচিত এই জায়গাগুলো থেকে একদম সরে আসা, তাদের প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, সেই সমস্যাগুলোকে সলভ করা, সেই সমস্যাগুলোর মাধ্যমে হচ্ছে কিভাবে সলভ গুলা করলো সেই কেস গুলা স্টাডি করে তার পরবর্তীতে সেগুলো আবার মানুষের সামনে তুলে ধরা, এই হচ্ছে আলটিমেট বিষয়। মানে টোটালি আমার কথা হচ্ছে কমিউনিকেশনের জায়গাটা যতটুকু সম্ভব ফিল আপ করা, আর নলেজ শেয়ারিং এর জায়গাটাতে আমাদের উচিত এখন থেকে এগুলা থেকে সরে আসা। আমরা যদিও মনে করি যে আমাদের বাংলা ভাষায় প্রচুর পরিমাণে নলেজ গ্যাদার আছে, আমার মনে হয় না খুব বেশি আছে, কারণ আপনি সার্চ দিতে গেলে কিছুই পাবেন না। আমি ওই যে বললাম, উইতে যদি দেশি পণ্য নিয়ে কাজ না করতো তাহলে আপনি দেশি পণ্য নিয়ে কোনো ইনফরমেশনই পেতেন না। তো এই জন্য আমাদের তরুণদের উচিত এই জায়গাগুলোতে যতটুকু সম্ভব এফোর্ট দেওয়া। ধন্যবাদ ভাইয়া, আপনাদেরকে অনেক ধন্যবাদ BBN24 এর পক্ষ থেকে। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো অতিথির সাথে।
সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং PBN 24 এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ PBN 24 কে ধন্যবাদ, বিশেষ করে সালমানে আপু এবং আমাকে দুইজনকে ইনভাইট করার জন্য। পাশাপাশি আমি মনে করি যে PBN 24 যেভাবে আসলে কাজ করে যাচ্ছে, বিশেষ করে আকরাম ভাই, উনি আসলে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে একটা নিউজ পোর্টালকে আসলে এতদূর নিয়ে আসছে, এটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার। ওনার জন্য শুভকামনা রইলো। আর রুবায়েত তানজুম অসাধারণ উপস্থাপনা, আর ওর সাথে আমি নিজেও ব্যক্তিগতভাবে কাজ করছি। ও অনেক ভালো একটা মেয়ে। সব মিলিয়ে আই থিঙ্ক ওর ভবিষ্যৎ শুভকামনা রইলো। সব মিলিয়ে এই প্রোগ্রামের জন্য সাফল্য, প্রোগ্রামের সাফল্যের জন্য দোয়া রইলো। ধন্যবাদ। জি ভাইয়া, দোয়া করবেন। ধন্যবাদ আপনাদেরকে।